ভরসা রাখুন, কোনো টেন্টেড তারা পরীক্ষা করতে পারবে না, রাজ্য সরকারের উপর ভরসা রাখুন। দেখুন, আমি তো বুঝতে পারছি না যে এত পরে বোধোদয়টা কেন হচ্ছে। এই বোধোদয় যদি আগেই হতো তাহলে তো যারা যোগ্য তাদের তো কোনো পরীক্ষা দিতে হতো না। কোর্ট তো প্রথম থেকে এই কথা বলে গেছে যে আপনারা, অর্থাৎ এসএসসি, রাজ্য সরকার, তারা যোগ্য এবং অযোগ্য এই দুটোকে আলাদা করুক। এমনকি যখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় জাস্টিস হিসেবে কাজ করেছিলেন সেই সময় তার বক্তব্য একই ছিল যে চাল এবং নুড়ি কাকড়কে আলাদা করতে হবে। তো চাল এবং নুড়ি কাকড় যদি আলাদাই করা যেতে যায় তাহলে পরে এতদিন এত কিছু হলো কেন? কেন শিক্ষকরা দ্বিতীয়বারের জন্য পরীক্ষায় বসবেন? যারা টেন্টেড তাদেরকে বাদ দিয়ে দিতে হতো, বাকিরা বহাল তবিয়তে তারা চাকরি করতেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় তৃণমূল কংগ্রেস সরকার এটাই করছে যে গাধা জল খায় ঘোলা করে খায়, নাকি এর মধ্যে কোনো দূর অভিসন্ধি আছে? আমি শুধু তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে টাকা দিয়ে যারা চাকরি পেয়েছেন, যাদেরকে টেন্টেড বলা হচ্ছে, তাদেরকে আমি অনুরোধ করব, আপনাদের নাম যদি লিস্টে আসে তাহলে আপনারাও এটি লিস্ট জারি করুন যে কোন তৃণমূল নেতাকে আপনাদের কত টাকা দিতে হয়েছিল, এবং সেই লিস্ট জেলায় জেলায় পাবলিশ করুন। না করতে পারলে আমাদেরকে দিন, আমরা জেলার সব থেকে জনবহুল এলাকাগুলোতে পোস্টার করে করে বড় বড় কাট আউট সহ সেই তৃণমূল নেতাদের কর্মকাণ্ড বাংলার জনগণের সামনে তুলে ধরবো, আপনাদের সামনে তুলে ধরবো। রাজ্য সরকার শ্রমশ্রী ভাতার কথা ঘোষণা করেছে, আপনি জানেন, কিন্তু তাতে ভরসা না রেখে পুরুলিয়ায় আজকে দেখা গেল হাজার হাজার শ্রমিক তারা ট্রেনে চড়ছেন, বেলুগুড়াও ট্রেনে চড়ছেন, তারা কেউ বেঙ্গালুরু যাচ্ছেন, কেউ চেন্নাই যাচ্ছেন। দেখুন, 5,000 টাকায় কারো সংসার চলতে পারে না। এবং মুখ্যমন্ত্রী যে এই কথাটা বলেন না, আপনারা একবার সার্ভে করুন, ক্যামেরা নিয়ে যান, এই যে ট্রেনে যারা চড়েন, মুখ্যমন্ত্রী ক্লেম করেন এরা নাকি স্কিল্ড লেবার, এবং অন্যান্য রাজ্যে নাকি এই স্কিল্ড লেবারদের অভাব আছে বলে পশ্চিমবঙ্গ থেকে তারা যাচ্ছে। কিন্তু বাস্তবিকতা কি? আপনি দেখবেন যে আপনার বাড়িতে দিল্লিতে বা নয়ডাতে বা দিল্লির সংলগ্ন এলাকায় যারা ঘরের কাজ করে, যারা মেড বলি আমরা যাদেরকে ইংরেজিতে, পরিচারিকার কাজ করেন, সেই পরিচারিকারা মূলত বাংলা ভাষী। তাদের মধ্যে কিছু কিছু মানে বেশিরভাগটাই পশ্চিমবঙ্গের বাসিন্দা, কিছু বাংলাদেশেরও লোক আছে যাদেরকে নিয়ে এত ঝামেলা হচ্ছে। তো এই পরিচারিকার কাজ করতে গেলে কোন ট্রেনিংটা দিতে হয়, কোন স্কিলটা প্রয়োজন হয় বলুন তো, জিজ্ঞেস করুন তো, কেন মানুষ আসছে? তার কারণ হচ্ছে একজন পরিচারিকার কাজ যদি পুরুলিয়ার একটি গ্রামে করে বা পুরুলিয়া শহরে করে, সে যে টাকা পাবে তার কয়েক গুণ টাকা দিল্লি বা তার উপকণ্ঠে পাওয়া যায়। কেন? কারণ এখানকার অর্থনীতি গ্রো করেছে। কলকাতাতেও পাওয়া যায় না অত টাকা, শিলিগুড়িতেও পাওয়া যায় না, আসানসোলে পাওয়া যায় না, দুর্গাপুরে পাওয়া যায় না। তো আপনার তো কমসে কম আমি একটা দুটো তো অর্থনৈতিক হাব হতে হবে পশ্চিমবঙ্গের মধ্যে। কোথাও শিল্প নেই, মানুষের রোজগার বাড়ছে না। কলকাতায় যে নিউ টাউনে আইটির কথা বলা হয়, কারা কাজ করে সেখানে আইটিতে? ভারতবর্ষের মধ্যে সব থেকে লো পেইড, সব থেকে কম টাকায় কাজ করা যারা আইটি প্রফেশনালস, তারা কলকাতায় কাজ করে। ইংরেজদেরও বেশি ভোটার, তাদেরকে নাগরিকত্ব নিয়ে তাদের সন্দেহ রয়েছে, এরকম একটি নোটিশ পাঠানো হয়েছে ইরাডোর তরফ থেকে। এবার বিরোধীদের তরফ থেকে বলা হচ্ছে যে তারা বারবার যে আশঙ্কাটা করছিলেন যে এই এসআইআর করা হচ্ছে আসলে নাগরিকত্ব বাদ দেওয়ার জন্য, আদতে সেটাই দেখা যাচ্ছে। দেখুন, প্রথম কথা হচ্ছে এসআইআর মানে কি? ইন্টেন্সিভ রিভিশন অফ ভোটার লিস্ট। ভোটার লিস্টে কাদের নাম থাকার কথা? ভারতবর্ষের সংবিধান বলছে যারা ভারতবর্ষের নাগরিক তারাই এমএলএ এবং এমপি নির্বাচিত করতে পারবে। তো ভারতবর্ষের নাগরিক যারা নয় বা যাদের নাগরিকত্ব নিয়ে সন্দেহের অবকাশ আছে, কোন আইন বলে তাদেরকে নির্বাচন কমিশন ভোট দিতে দেবে? মামার বাড়ির আবদার নাকি? আমার ইচ্ছে হয়েছে আমি ভোট দেবো। আচ্ছা, আমার যদি ইচ্ছে হয় আমি আমেরিকায় গিয়ে ভোট দিতে পারবো, বা জাপানে গিয়ে। আচ্ছা, নিজের পক্ষে বড় বড় দেশের কথা ছেড়ে বাংলাদেশে গিয়ে, ইন্দোনেশিয়াতে গিয়ে, কোথাও অ্যালাউ করবে না, আপনাকেও অ্যালাউ করবে না। মমতা বন্দ্যোপাধ্যায় চাইলেও সে পাবে না, তিনি গিয়ে ভোট দিতে পারবেন না। এটা মামার বাড়ির আবদার নয়, এটা ধর্মশালা নয় যে যে যেখান থেকে পারবেন এসে ভোট দেবেন। কারণ নাগরিকত্ব দিয়ে যদি প্রশ্ন থাকে, ভারতবর্ষের সংবিধান বলছে, বিরোধীরা কি বলছে সেটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। ভারতবর্ষের সংবিধানটাকে তো মানতে হবে। সংবিধানটা তো আর নরেন্দ্র মোদী লিখে যাননি বা বিজেপির নেতারা লেখেননি। সেই সংবিধান বলছে
বা পিপলস অ্যাক্ট, রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট যে আছে, পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট বলছে যে ভারতবর্ষের বিধায়ক এবং সাংসদ নির্বাচন করতে গেলে তাকে ফার্স্ট যে তার ক্রাইটেরিয়া যে তাকে ভারতীয় নাগরিক হতে হবে। তো ভারতীয় নাগরিক যিনি নন, তো স্বাভাবিকভাবে তার ভোট দেওয়ার অধিকার তো জন্মায় না। দুর্নীতি মামলায় আজকে অতীন ঘোষ কলকাতার ডেপুটি মেয়র, তার বাড়িতে গিয়েছে সিবিআই, সেখানে এর মধ্যে তল্লাশি চলছে। দেখুন, আপনারা জানেন যে আর.জি. কর কাণ্ডের দুটো বিষয় ছিল, একটা হচ্ছে খুন এবং রেপ, ধর্ষণ, আরেকটি হচ্ছে দুর্নীতি। দুর্নীতিতে আর.জি. করের প্রিন্সিপাল, তৎকালীন প্রিন্সিপাল সহ অন্যান্য অনেকের নাম উঠে এসেছে। অতীনবাবু সেই সময় যখন আর.জি. কর কাণ্ড ঘটে সেই সময় উনি রোগী কল্যাণ সমিতির মেম্বার ছিলেন, এবং এই রোগী কল্যাণ সমিতিটা পশ্চিমবঙ্গে একটা অদ্ভুত জিনিস, আজব বস্তু। দেখে হাঁসজারু না সজারু কি বলবেন আপনারা জানেন। এখানে প্রত্যেক জেলায় জেলায় রোগী কল্যাণ সমিতি আছে হসপিটালে, যেখানে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের নেতারাই থাকেন অদ্ভুত ভাবে, এক্সক্লুসিভলি ইট ইজ রিজার্ভ ফর দেম, অন্য কেউ নয়। আমি এমপি, বারের এমপি, কিন্তু আমার কিন্তু কোনো স্থান নেই রোগী কল্যাণ সমিতিতে। আমার পরিবার থাকে সেখানে, আমি সেখানে রোগী কল্যাণ সমিতিতে নেই, কিন্তু আমি প্রথমবার এমপি হওয়ার পর যে অর্পিতা ঘোষ ওখানকার বাসিন্দা নন, যিনি হেরেছিলেন ভোটে আমার কাছে, কলকাতায় থাকেন যিনি, তিনি বালুরঘাট হসপিটালে রোগী কল্যাণ সমিতির মাথায় ছিলেন। ও অদ্ভুত ধরনের বস্তু এটা একটা। এখন হয়তো পরিবর্তন হয়েছে, তো স্বাভাবিকভাবে রোগী কল্যাণ সমিতিতে থাকলে শুধু মধু খাবেন তা তো হবে না, কারণ এই রোগী কল্যাণ সমিতিতে থেকে তৃণমূল নেতারা অনেক মধু খেয়েছেন। এখন সিবিআই জিজ্ঞাসাবাদ করবে, উত্তর দিন প্রশ্নের। সংখ্যা অনেক বাড়ছে, মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে রাজ্য সরকারি কর্মচারীদের যে ভোট মিটে গেলে তারা আবার রাজ্য সরকারের কর্মচারী থাকবে। মানুষদের তিনি বলছেন যে কাগজ দেখতে চাইলে কোনো রকম কাগজ জমা দেবেন। পুরো প্রক্রিয়াটা তো প্রশ্নের মুখে পড়ে। পুরো প্রক্রিয়াটিকে বানচাল করার জন্য মুখ্যমন্ত্রী সর্বতভাবে চেষ্টা করছেন। আমিও বলছি আপনারা ভয় পাবেন না, রাজ্য সরকার থাকবে, কিন্তু সেটা তৃণমূল কংগ্রেসের রাজ্য সরকার থাকবে না। আমি গ্যারান্টি দিয়ে বলছি তৃণমূল সরকার থাকবে না। 26-এ বিজেপির সরকার তৈরি হবে। যে সমস্ত সরকারি কর্মচারীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয়ে বেআইনি কাজ করবেন তাদের কিন্তু খবর আছে, পরিষ্কার কথা। নিরপেক্ষ ভূমিকা পালন করুন, আইন যা বলছে সেটা করুন। আমার কথায় কাজ করতে হবে না, অন্য কারো কথায় কাজ করতে হবে না, বিজেপির কথায় কাজ করতে হবে না। নির্বাচন কমিশনের নিয়ম ফলো করুন। নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে অলরেডি 4-5 জন অফিসার সাসপেন্ডেড, জেলেও যেতে হবে কিন্তু, এবং আপনার চাকরি নিয়ে টানাটানি হবে। কারণ আপনার জন্য 30 দিন নেই, 30 দিনের আইন পাস হয়নি, তাদের নেতারা লাফালাফি শুরু করেছে। আপনার জন্য 48 ঘন্টা। আপনি 48 ঘন্টার বেশি যদি জেলে থাকেন, আপনার চাকরি নিয়ে কিন্তু টানাটানি হবে, আপনি সরকারি কর্মচারী হবেন। উত্তরবঙ্গ শ্রমিকদের নিয়ে যে অভিযোগ করছে পশ্চিমবঙ্গ সরকার, তাদের একটা বোর্ড রয়েছে, সেখানকার তাদের একজন সাংসদ রয়েছে, তারা সুপ্রিম কোর্টে এসে তারা বলছেন যে শুধু বাংলা ভাষা বললে তাদেরকে ধরে নেওয়া হচ্ছে, ডিটেনশন ক্যাম্পে রাখা হচ্ছে, এমনকি বাংলাদেশে পুশব্যাকও করা হচ্ছে। সলিসিটর জেনারেল তার জবাবও দিয়েছে। দেখুন, সলিসিটর জেনারেল তার উপযুক্ত জবাব দিয়েছে। শুধু তাই নয়, জাস্টিস বাগচিও আমি যতটুকু খবর পেয়েছি উনিও প্রশ্ন তুলেছেন, শুধু কি বাংলা ভাষার জন্যই ধরপাকড় হচ্ছে নাকি অন্য দেশের নাগরিক সেই জন্য হচ্ছে। তো স্বাভাবিকভাবে জল এবং দুধ সবার সামনেই কিন্তু স্পষ্ট। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল এটা যেটা করছে সেটা হচ্ছে বাংলা বাঙালি সেন্টিমেন্টের আড়ালে লুকিয়ে ভোট যুদ্ধ পার হওয়ার চেষ্টা করছেন। এইভাবে বাঁচবেন না, এইভাবে পার হবেন না। বাঙালিকে আপনি বাংলা ছাড়তে বাধ্য করেছেন, আপনার জন্য বাঙালি আজকে পরবাসী। অন্য রাজ্যে এত বাঙালি কেন, এই প্রশ্নটা তো সবার আগে ওঠা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আজ থেকে প্রায় 5 বছর বা তার বেশি হবে, সেই সময় উনি বলেছিলেন 90% বেশি কাজ উনি করে দিয়েছেন। যদি 90% বেশি কাজ পশ্চিমবঙ্গ সরকার করে দিয়ে থাকেন, তাহলে অন্য রাজ্যে বাঙালিদেরকে আজকে যেতে হচ্ছে কেন? প্রচুর বাংলাদেশিকে পুশব্যাক করা হয়েছে বলা হচ্ছে। বাংলাদেশিদেরকে যদি পুশব্যাক করা হয়ে থাকে, রাজ্য সরকার বলছে, আমরা জানি না কি হয়েছে, তো তারা তো এত সংখ্যায় যদি পশ্চিমবঙ্গের বাসীদেরকে পুশব্যাক করা হতো তারা তো ফিরে আসতে চাইতেন। 1-2টো ঘটনা এরকম ঘটেছে, আমরা বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে জানতে পেরেছি, তাও বেশিরভাগটাই তো বাংলাদেশে নাকি পুশব্যাক করা হয়েছে, আপনাদের রাজ্য সরকার বলছে। তো যারা বাংলাদেশি তাদেরকে তো পুশব্যাক করা হবেই বাংলাদেশে, এটা তো স্বাভাবিক। মহুয়া মৈত্রের আজকের যে বক্তব্য, যে মাথা কেটে নিয়ে থালাতে করে প্রধানমন্ত্রীর সামনে রাখা উচিত, এই মন্তব্য আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এবং মহুয়া মৈত্র কি ধরনের হিংসাত্মক চিন্তাভাবনায় বিশ্বাস করে, সেই হিংসাত্মক চিন্তাভাবনায় তার ফলপ্রকাশ।
তার বহিঃপ্রকাশ। এবং মনে হচ্ছিল সে মানে তার বক্তব্য শুনে যে তৃণমূল কংগ্রেসের কোনো নেতা বা কোনো গণতান্ত্রিক দলের কোনো নেতা মনে হয় বক্তব্য রাখছেন না, কোনো অগণতান্ত্রিক চিন্তা ভাবনায় যারা বিশ্বাস করে, জামাত বা অন্যান্য এই ধরনের উগ্রপন্থী সংগঠন, সেই উগ্রপন্থী সংগঠনের প্রতিনিধি হিসেবে বা স্পোক্স পার্সন হিসেবে মহুয়া মৈত্র এই ধরনের কথাবার্তা বলছেন বলে মনে হচ্ছিল। ধরে উপাচার্য নেই, এবারে বেতন বৃদ্ধির দাবিতে যারা শিক্ষাবন্ধু, তৃণমূলের যে শিক্ষাবন্ধু সমিতি রয়েছে তারা পেন ডাউন কর্মসূচি করছে, সমস্ত ইউনিভার্সিটির কাজকর্ম বন্ধ হয়ে গেছে, তৃণমূলের সংগঠনই তারা করবে। দেখুন, তৃণমূল কংগ্রেস এই শিক্ষা বন্ধুর নামে প্রচুর নিজের পার্টি ওয়ার্কারদেরকে বিশ্ববিদ্যালয়ে ঢুকিয়েছেন। আপনারা খোঁজ নিন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিশেষ করে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে খোঁজ নেবেন, তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতারা, তারা তাদের পরিবারের লোকেরা, তারা নন টিচিং স্টাফ হয়ে ঢুকে পড়েছে। আর উপাচার্য না থাকাটা হচ্ছে রাজ্য সরকারের ইগো, সেই ইগোকে স্যাটিসফাই করার জন্য, অহমিকাকে স্যাটিসফাই করার জন্য রাজ্য সরকার রাজ্যপালের সাথে লড়াই করে এই যে এখন একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে যে ইউ ললিত তার যে কমিটি, সেই কমিটি ঠিক করবে যে কে ভিসি হবে। অপেক্ষা করতে হবে, তাছাড়া উপায় নেই, তো কারো হাতে নেই, আমাদের হাতেও নেই। প্যানেল তৈরি হয়েছে, ইউ ললিত যাকে মনে করবেন তাকে যোগ্য মনে করবেন।